তানজিম আমাকে নার্ভাস করার চেষ্টা করতেছে। যাই হোক, সমস্যা নেই, আজকে এসেও একজন কম্পিটিটর। তো ওপেন সোর্সের মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওপেন সোর্স আর একটা হচ্ছে ফ্রিওয়্যার। ফ্রিওয়্যার ইজ মানে ফ্রিওয়্যার মানে যে আমার যে সোর্স কোড ওপেন হতে হবে, বা আমাদের দেশে যারা খুব লিগেসি সফটওয়্যার বা সরি প্রোভাইডারি সফটওয়্যার নিয়ে খুব উত্তেজিত হয়ে যান, মাইক্রোসফট শুরুলে রীতিমতো হাত ঘোটানো শুরু করেন, খুশি পারবেন যে এরকম দু একজনের সাথে আমার আছে। তো ডেফিনেটলি ওপেন সোর্স কমিউনিটিতে যারা আছে বা লিনাক্স বা পিএইচপি নিয়ে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, ডেফিনেটলি দে আর রিয়েলি ওয়ান্ডারফুল টুল। তো এর মধ্যে একটা অংশের কথা বলছি, স্পেসিফিক একটা অংশ, জিনিসটা ইন্টারেস্টিং বলছে। তো হাত গোটানো শুরু করেন, তো আমি দু একজনকে একটু ঠান্ডা বলে জিজ্ঞেস করলাম, ভাই খুবই ভালো কথা ওপেন সোর্স, তো আপনি কোনটা বেশি পছন্দ? লিনাক্স সফটওয়্যার ইউজ করি, পিএইচপি, ওপেন সোর্স, এই সেই মানে রীতিমতো হাঁপাচ্ছে আর কি। তাই আমি বললাম যে ঠিক আছে, তো কি ওপেন সোর্স, তো আপনি কি জানেন যে ASP.NET এর কম্পাইলার ফ্রি, সেটাও তো ফ্রি। তো বলছে না, এটা ওপেন সোর্স। ঠিক আছে, তো আপনি লিনাক্সের কয় লাইন সোর্স কোড দেখছেন ভাই? সে সোর্স কোড কেন? তাই বলছে আপনি ফ্রি ওপেন সোর্স ইউজ করতে দিচ্ছেন, সোর্স কোডের মানে মূলত ইন্সপিরেশনটা তো এরকম যে আপনি একটা সোর্স কোড ওপেন মানে ওপেন সফটওয়্যার পেয়েছেন, যেখানে সোর্স কোড ওপেন, আপনি সোর্স কোডটা মডিফাই করবেন, আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আপনি লিনাক্সের কয় লাইন সোর্স কোড দেখছেন? তো ইন্টারেস্টিংলি এরকম আরো মিনিমাম আমি 5 জনকে জিজ্ঞেস করলাম, কেউই কখনো লিনাক্সের সোর্স কোড বা কার্নেল কি এই জিনিস কোনো ধারণা নেই। তো আরেকজন বললাম পিএইচপির কথা, যথারীতি পিএইচপি তাহলে পিএইচপির কি কোনো অংশ আপনি মডিফাই করেছেন? এখন পর্যন্ত আনফর্চুনেটলি আমি এমন কাউকে পাইনি যারা পিএইচপি বা লিনাক্সের সোর্স কোড চেঞ্জ করেছে, মডিফাই করেছে বা এরকম। তো মূল বিষয়টা হচ্ছে, ধারণাটা হচ্ছে ওপেন সোর্সের ধারণাটা হচ্ছে একটা ফ্রিডম দিবে আপনাকে। তো এখানে দুই ধরনের অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে আপনি ডেভেলপার হিসেবে একটা অ্যাঙ্গেল আছে, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে আপনি ইউজার হিসেবে আপনার একটা অ্যাঙ্গেল আছে। ডেভেলপার হিসেবে যারা অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করে, ডেভেলপারদের কিছু ইন্সপিরেশন কাজ করে, কিছু প্যাশন কাজ করে, কিছু ইয়ে কাজ করে, আর ইউজারদের দিক থেকে আরেকটা পয়েন্ট অফ ভিউ কাজ করে। তো আমি আমার স্লাইড একটু লোড করে নিয়ে তাহলে আমার সুবিধা হবে, কারণ আমার একটা বড় সমস্যা যে আমি খুব দ্রুত ভুলে যাই। অনেকগুলো জিনিস মাথায় প্ল্যান করে আসছে, কিন্তু এখন স্লাইড দেখে দেখে বলতে হবে কিন্তু একটা জিনিস। তো আরো একটু আপনাদের ধৈর্য পরীক্ষা নিচ্ছি এক দুই মিনিট। দেখা যাক। এবার তোমার একটা সুযোগ আসছে, কাউকে কিন্তু পাঠিয়ে দেবো যেন আমি কানেক্ট করতে পারি প্রজেক্টের। তানজিম সুযোগ পেয়ে অনেক আনন্দিত। আমাদের অর্গানাইজার তানজিম, এতদিন আমাদের প্রোগ্রামার তানজিম ছিল, তারপরে স্পিকার তানজিম ছিল, এবার এই ইভেন্ট তানজিমের ইভেন্ট আর কি। তো বিগ ক্ল্যাপ টু তানজিম। তানজিম, সমস্যা হচ্ছে আমি কখনো প্রজেক্টারে ল্যাপটপ ইয়ে করে নিয়েছি, তুমি একটু হেল্প করো আমাকে। পটায় পটায় কাজ করে গেছে আর কি। যাই হোক, আগে তানজিম মাইন্ড করবে না। তানজিম খুব ভালো ছেলে। Unfortunately, I'm not a big presentation guy, যার কারণে ওই ফর্মাল টাই টুই করে বা ইয়ে করে আমার সেরকম অভ্যাস নাই। তো তারপর ভুল ত্রুটি হয়ে গেলে স্কুল ক্ষমা টমা করে দেন আর কি। তানজিম এগিয়ে যাচ্ছে। তানজিম তোমাকে পারবে তো শুনে
সভ্যতার কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানব সভ্যতার কথা যদি বলতে হয়, মানব সভ্যতার টোটাল বয়স প্রায় 10 লক্ষ বছরের মতো আর কি, একটু এদিক ওদিক হতে পারে, 2-4 বছর এদিক ওদিক হতে পারে। 10 লাখ বছর মানব সভ্যতা। বর্তমানে পৃথিবীর টোটাল লোক সংখ্যা প্রায় 600 কোটির উপরে। তো এর ভিতরে এই 10 লক্ষ বছরের ভিতরে এবং প্রেজেন্ট 600 কোটি মানুষের ভিতরে এদের একটা বড় অংশ অবনতি, একটা আমরা যে এত কিছু এই প্রজেক্টর, ল্যাপটপ এত কিছু দেখতেছি, বা কম্পিউটার, ইলেকট্রিসিটি, হোয়াট এভার, থাউজেন্ডস অফ থিং আমরা বলেও শেষ করতে পারবো না মানব সভ্যতার ইনোভেশন। তো এই সবগুলোর পিছনে একটা কমন একটা জিনিস কাজ করে, সেটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, ইন্সপিরেশন একটা কাজ করে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মূল এতগুলো বেস্ট ইনোভেশন গুলোর পিছনে একটা মেইন কারণ কাজ করে, সেটা হচ্ছে প্যাশন, ভালো লাগা। এখন আমি একটা কিছু করবো, করে পুরো দুনিয়া কাঁপায় দিব, এই চিন্তা করে আসলে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। এখন হলিউডের মুভিগুলোর কথা আলাদা, ওরা আগে থেকে ব্র্যান্ডিং ট্যান্ডিং করে হুলস্থুল অবস্থা, অ্যাঞ্জেলিনা জোলি এখানে হুলস্থুল পোস্টার টোস্টার, ওইটা মার্কেটিং পলিসি। বাট ইনোভেশন বা ক্রিয়েশনের একটা বড় জিনিস হচ্ছে ভালো লাগা কাজ করে। যে কোনো একটা জিনিস আমি দেখলাম আমার ভালো লাগা কাজ করে। তো আমি কিছুদিন আগে একটা মজার ডায়লগ করছিলাম যে হাত দিয়ে কোনো কিছু করলে সেটা তাকে বলা হয় কর্মী। তো হাতের সাথে যদি আপনি মাথাও লাগান তাহলে আপনাকে বলা হবে কারিগর, আর মাথার সাথে যদি আপনি হৃদয় লাগান তাহলে আপনাকে বলা হবে শিল্পী। আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, তারা আসলে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বা যেভাবে বলেন, তারা দ্বিতীয় শ্রেণী কারিগর, হাতের সাথে মাথায় লাগাচ্ছে। কিন্তু আপনি যদি তার সাথে হৃদয় যারা তাদেরকে আর্ট বলা হয়, শিল্প বলা হয়। বাংলা ভাষায় শিল্পের আবার একটা টেকনিক্যাল ব্যাপার আছে। টেকনিক্যাল ব্যাপার শিল্পের দুইটা অবস্থা আছে বাংলা ভাষায়, ইংরেজিতে কনভার্ট করলে একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর আরেকটা হচ্ছে আর্ট। সো ওই কারিগর কথা যেটা বললাম সেটা ইন্ডাস্ট্রি পর্যন্ত যায়। আপনি যদি সত্যিকার অর্থে কোনো কিছু ভালো কিছু করতে চান, দুনিয়া কাঁপাতে চান, সেটার জন্য আপনাকে আগে দুনিয়া কাঁপাবো সেটা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে হৃদয়কে ব্যবহার করতে হবে, আপনার ভালো লাগাটাকে কাজ করতে হবে। তো ওপেন সোর্সের বিষয়টা আমি কঠোরভাবে প্রোভাইডারি মেনটেন করবো, মাইক্রোসফট গাই সেটাও আমি বলবো না। আবার আমি ওপেন সোর্সের বিরোধী সেই ধরনের না। আমি জিনিসটা হচ্ছে যে জিনিসটা আমার ভালো লাগে আমি সেটাই পছন্দ করি। তো ওপেন সোর্সের কিছু কিছু স্পিরিট আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে মানে এই ভালো লাগাটাকে প্রমোট করে। যারা কোনো কিছু করতে চান, কিছু এক্সপেরিমেন্ট করতে চান, তারা এই এক্সপেরিমেন্ট তাদের এক্সপেরিমেন্ট গুলো শুরু করেন তাদের ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে। তার অর্থে এই যে ওপেন সোর্স সফটওয়্যার মানেই খুব ভালো হবে এমন কোনো কথা নেই। অনেক বাকি সফটওয়্যার আছে, অনেক উল্টাপাল্টা আনলিমিটেড সফটওয়্যার আছে। আমার লাইফের একটা বড় অংশ বা একটা বিশেষ অংশ এই উল্টাপাল্টা সফটওয়্যার ঘিরে সময় নষ্ট করতেছে। আবার অনেক এর মধ্যেও যে যেখানে দেখলে চাই এর মধ্যে অনেক ভালো ভালো টুলও পাওয়া গেছে ওয়ার্ল্ডে। আমার এই লিনাস টরবেল, রিচার্ড স্টলম্যান, এইসব বড় বড় রথী মহারথীদের অনেক সাকসেস হিস্ট্রি আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি সবাই সাকসেস হিস্ট্রি নিয়েই কথা বলে, কিন্তু ব্যর্থ যারা তাদেরকে কেউ মনে রাখে না, ইতিহাস তাদের ব্যাপারে খুব নির্ভর। তো ওপেন সোর্সের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। আমি মন্দ দিক প্রমোট করা বা ডিমোট করা বা ভালো দিক প্রমোট করার বিষয়টা হচ্ছে যে যেটাতে আবার ব্যাক করি সেটা হচ্ছে যে ভালো লাগার কাজ করে। তো সেই দিন আমাদের রিসেন্টলি আপনারা সবাই জানেন যে স্টিভ জবস ম্যাক ছেড়ে গেছে। তাই এখানে আপনি মাইক্রোসফটের কেউ আবার মানে মাইক্রোসফটের কনফারেন্স আমরা আবার স্টিভ জবসের কথা বলছি, মাইন্ড করে কিছু করার নাই। তো আমি এই ধরনের এই মাসে খুব রেসপেক্ট করি। তার লাইফ হিস্ট্রি পড়লে রীতিমতো মানে কষ্ট দেখা যায়, এবং তার যে মানে প্যাশন, ধৈর্য এবং তার যে স্পিরিট গুলো, আমি মানে যখনই খুব টায়ার্ড ফিল করি, হতাশ হই, জীবনে আপ ডাউন থাকতে পারে, ওই সময় এই ধরনের মানুষগুলোর কথা চিন্তা করলে খুব ইন্সপায়ার্ড ফিল করি। তো এই স্টিভ জবসের একটা সম্ভবত হার্ভার্ড মতো একটা ইউনিভার্সিটিতে সে একটা বক্তৃতা দিয়েছিল। আমার গুগল ক্লাসে যারা ফলো করেন তারা তো ইয়াটা দেখতে পারবো। তো সেখানে বলতেছিল যে তার সারা জীবন থেকে সে 2-3টা জিনিস মানে 2-3টা কথা সে রেখে যেতে চায়, মানে সরল দেশে। সো একটা যে তার খুব বিখ্যাত একটা ডায়লগ হচ্ছে যে স্টে হাংরি। এখন আপনাদের হাংরি হওয়া খুবই স্বাভাবিক লাঞ্চের টাইম। তার হাংরির বিষয়টা হচ্ছে যে নলেজের হাংরি। সবসময় সে ক্ষুধার্ত থাকছে, সবসময় যে যখনই তোমরা এই করো হার্ভার্ডের গ্র্যাজুয়েট সবসময় ক্ষুধার্ত থাকতে। স্টে ফুলিশ, বোকা
বোকা থাকা, মানে আমি সব জানি, আমি জ্ঞানী, আমি বিশাল কিছু, তাহলে কখনো কিছু শেখা সম্ভব না। সবসময় শেখার যে কৌতূহল, শেখার যে আগ্রহ, সেটা যতদিন আমরা বজায় রাখতে পারবো, যতদিন করতে পারবো, সেটাই হচ্ছে। আর লাস্ট কথাটা আমার কাছে সবচেয়ে, যেটা আমার পার্সোনাল বেস্ট প্রেফারেন্স, সেটা হচ্ছে যে ডু হোয়াট এভার ইউ লাইক। তোমার যেটা ভালো লাগে না, তোমার যেটা পছন্দ না, সেটা করার কোনো দরকার নেই। তোমার যেটা পছন্দ না, সেটা তুমি আনন্দের সাথে বাদ দিয়ে দিতে পারো। যেটা পছন্দ, এখন এমন হতে পারে যে তোমার পছন্দের জিনিস তুমি পাচ্ছ না, ট্রাই টু সিক, খুঁজতে থাকো। যতক্ষণ না পর্যন্ত তোমার পছন্দের ভালো লাগার কিছু না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি খুঁজতে থাকো। এই ভালো লাগার একটা জিনিস খুঁজতে 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 কোনো না কোনো একটা জিনিস করতে থাকে। আর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা মজার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা অনেক ভাস্ট থিং। আমাদের একটা টাইপিক্যাল ধারণা, খুব জটিল কিছু অ্যালগরিদম আছে, ওই ডিটেস্টার্স অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম, এগুলি মুখস্থ কিছু না করলে মনে হয় প্রোগ্রামার হওয়া যায় না। এই জিনিসটা কিন্তু আমাদের থেকে, এই প্রোগ্রামার টার্মটা একটু এখন আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক ধরনের অ্যাঙ্গেল আছে। আমি নিজে একটা সময় লেখালেখি করতাম, পত্রপত্রিকা, সাহিত্য নিয়ে নাড়াচাড়া করছে। তো ওই কারণে শিল্পের ব্যাপারটা নিয়ে ওই সময় কিছু নাড়াচাড়া করছে, যে শিল্প জিনিসটা কি। তো এই যে শিল্পের যে ইয়েটা, ইন্সপিরেশনটা কাজ করে, বা ভালো লাগা যে ইন্সপিরেশনটা কাজ করে, সেটা থেকেই আপনি আসলে সামনে থেকে আগাতে পারেন। যেমন আমি কিছু করি, ওপেন সোর্স সফটওয়্যার আপনারা যখন তৈরি করতে যাবেন, তখন আসলে বেসিক্যালি কিছু মোটিভেশন কাজ করে, মোটিভেশন থাকতে হয়। এখন ওপেন সোর্স সফটওয়্যার আমি প্রোগ্রামার হিসেবে নিজেকে এস্টাবলিশ করবো, এটাই যে হবে এমন কোনো কথা নেই। তো যেমন আমার নিজস্ব অবজারভেশন থেকে কিছু কিছু কারণ বলতে পারি। যেমন একটা হচ্ছে ক্রিয়েটিং অর্গানাইজেশন কোডিং স্ট্যান্ডার্ড। তো আপনি যাচ্ছেন যে আপনি একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড, আপনার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আছে, নিজস্ব কিছু থাকে, সেখান থেকে একটা কিছু স্ট্যান্ডার্ড আপনি তৈরি করলেন, যেটা আপনার অর্গানাইজেশনাল একটা কোম্পানিতে আপনি আমি একটা কোম্পানি চালাই, সফটওয়্যার কোম্পানি। তো দেখা গেল যে সবাই একই কাজ বারবার, তো এখন প্রত্যেকে সার্চ দিচ্ছে, খুঁজতেছে, এই করতেছে, সে করতেছে, তার বদলে একটা ছোট, এটা খুব বিশাল কিছু করতে হবে এমন না, বাট খুবই বেসিক জিনিস। আমি ইন্টারেস্টিংলি এএমপিতে মাঝে মাঝে স্পিচ দিতে যাই, এছাড়াও অন্যান্য আরো দু একটা জায়গায় যাই। আমার পার্সোনাল এখানে যাওয়ার পেছনে দুইটা কারণ আছে। আমার ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত লাইফ লিড করতে হয় আমাকে। আমার বউ এটা নিয়ে মাঝে মাঝে খুব কোচিং করে, সময় দিতে হয় কাজে। তবুও এর ভিতরে দেখা যাচ্ছে যে আমি খুব আগ্রহ নিয়ে যাই। এর মধ্যে দুইটা কারণ। এক হচ্ছে যে আমি যে ইউনিভার্সিটি লাইফটা 8-10 বছর পার হয়ে আসছি, এদের মধ্যে যে প্রচন্ড একটা স্পিড কাজ করে, এই স্পিড ওদের কাছাকাছি গেলে ইন্সপিরেশনটা আমি ফিল করি। যার কারণে তরুণ ইয়াংদের কাছাকাছি যেতে, আমি এখন বড় হয়েছি তারা বলা যায় না, চুপ থাকতে পারে। কিন্তু মানে এই যতই বয়সটা বাড়তে থাকে, ততই আমাদের এই ইমোশন বা এই ইন্সপিরেশনটা কমতে থাকে। তো এই তরুণদের কাছে গেলে এই একটা জিনিস। আর সেকেন্ড কারণটা হচ্ছে একটু কমার্শিয়াল বা একটু প্রফেশনাল। সেটা হচ্ছে যে আমার ইয়েতে যে যখন রিক্রুট করতে যাই, আমার মনে হয় এখানে আরো 2-4 জন রিক্রুটার আছে বা যারা প্রোগ্রামার নিতে হয়, খুবই কাল ঘাম চলে যায়। আমরা যখন ওই ইউএসএ বা ইয়েতে যখন বাইরে যাই, সাধারণত মার্কেটিং যে বাংলাদেশ অনেক ডেফিনেটলি আমি নিজেও বিশেষ করে, আমাদের লটস অফ রিজন যে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট। আমি এর আগেও বলেছি যে আমি অলমোস্ট 8 থেকে 9টা কান্ট্রির প্রোগ্রামদের সাথে কাজ করেছি। ট্যালেন্টের দিক থেকে আমরা কোনো দিকে পেয়েছি। সো কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে গাইডলাইন্স। এখন গাইডলাইন্স স্বাভাবিকভাবে আপনি ওপেন